আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের এই 5টি সূত্র বিভিন্ন কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় এবং বেগ নির্ণয় এই রিলেটেড এই 5টি সূত্র খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ব্যাসার্ধ, শক্তি, বেগ, কৌণিক ভরবেগ। এখন এই প্রতিটি সূত্রের দুইটি করে সূত্র রয়েছে। দেখো, একটি হচ্ছে সিজিএস এবং অন্যটি হচ্ছে এসআই। তো সাধারণত আমরা কেমিস্ট্রিতে দুইটি করা যায়, বাট আমরা এই পরীক্ষার জন্যে এসআইটি শিখব না, আমরা শুধু সিজিএসের সূত্রগুলি শিখব। তাহলে সিজিএসের সূত্রগুলি শেখার সময় আমাকে খেয়াল রাখতে হবে, এখানে বেশ কিছু প্রতীক রয়েছে। এই প্রতীকগুলো নিয়ে আমাকে আগে একটু স্টাডি করতে হবে। সেটা হচ্ছে, দেখো এখানে রয়েছে তোমার আর মানে রেডিয়াস, ব্যাসার্ধ, এন এন হচ্ছে কক্ষপথ সংখ্যা, যততম তত কক্ষপথের এনের মান তত, এইচ প্লাঙ্কের ধ্রুবক, এম ইলেকট্রনের ভর, জেড পারমাণবিক সংখ্যা, ই ইলেকট্রনের চার্জ। এখন সবসময় একটা জিনিস মনে রাখবে, দেখো আমি হলুদ করে দিয়েছি, ইয়েলো করে দিয়েছি, অর্থাৎ এনের মান এবং জেডের মান এই দুইটা মান প্রশ্নকর্তা তোমাকে দিয়ে দিবে, আর বাকি মানগুলো কখনোই দিবে তোমাকে দিবে এনের মান এবং জেড, এই দুইটা মান দিবে, বাকি একটি মানও তোমাকে দিবে না, সেগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। এখন এই জায়গাটায় যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, মাঝে মাঝে দেখা যায় জেডের মানও দেয় না। তো জেডের মান না দিলে অলওয়েজ জেডের মান অর্থাৎ পারমাণবিক সংখ্যা 1 ধরে দিবে। এখন দেখো এখানে ব্যাগের সূত্র রয়েছে দুইটি, কখন কোনটা ইউজ করব? যখন ব্যাসার্ধ দিয়ে দিবে প্রশ্নে তখন 3 নাম্বারটি, আর যখন শুধু কক্ষপথ বলে দিবে এততম কক্ষপথ তখন 4 নাম্বারটি। সেমভাবে কৌণিক ভরবেগের সূত্রে আমরা অলওয়েজ এটা ব্যবহার করব। কৌণিক ভরবেগকে এম বিআর দ্বারাও প্রকাশ করা হয়, আবার শুধু এল দ্বারাও প্রকাশ করা হয়। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, শক্তির সূত্রের সামনে মাইনাস রয়েছে। তো এই হচ্ছে আমাদের 5টি সূত্র। এবার আমরা এই 5টি সূত্রের গাণিতিক সমস্যাগুলো দেখি। দেখো, গাণিতিক সমস্যার আগে এই ধ্রুবকের মানগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন দেখো, এখানে আমাদের সিজিএস এবং এসআই উভয় পদ্ধতিতে প্রতিটি ধ্রুবকের মান রয়েছে। আমরা যেহেতু সমস্ত সূত্র শিখেছি সিজিএসে, তাই আমাদের সব মানগুলাও শিখতে হবে সিজিএসে। এসআইয়ের কোনো মান ব্যবহার করা যাবে না। এই পর্যায়ে দেখো, এখানে এইচের মান এত, এটা ফিক্সড, এটা কমানো যাবে না, বাড়ানো যাবে না, এটা তোমাকে মনে রাখতে হবে। এখানে 27-এর সামনে একটা মাইনাস রয়েছে, ইনভার্স 27 হবে। হ্যাঁ, আচ্ছা, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ, তারপরে শক্তির একক আর্গ, ব্যাগের একক সেন্টিমিটার পার সেকেন্ড, ব্যাসার্ধের একক সেন্টিমিটার। এই কয়েকটা যেগুলোর মধ্যে আমি দাগ দিয়েছি, আমার শুধু এই কয়েকটার ধ্রুবকের একক মুখস্থ রাখলেই হবে, বাকিগুলো আপাতত প্রয়োজন নেই। এবার আমরা চলে যাই সরাসরি অঙ্কতে। আমরা প্রথমেই হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব। তো ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমরা প্রথমে যেটাকে বেছে নিব, সিজিএস এককে ব্যাসার্ধের সূত্রকে। এখন আমরা বলেছিলাম হাইড্রোজেনের প্রথম কক্ষপথ, যেহেতু হাইড্রোজেন বলছে, তার মানে জেডের মান আমার 1। প্রথম কক্ষপথ যেহেতু বলছে, তার মানে এনের মানও 1। এই দুইটা মান আমাকে দিবে। যদি কোনো পরমাণুর কথা নাও বলতো তাও আমি ধরে নিতাম এটা আমার হাইড্রোজেন অর্থাৎ Z1, আর কক্ষপথ মাস্ট বি ওরা বলেই দিবে। এখন দেখো বাকি যে মানগুলো রয়েছে এগুলো আমার উপর ডিপেন্ড করবে না, এগুলো ফিক্সড বা প্রশ্নকর্তার উপরও ডিপেন্ড করবে না। যেমন আমি এনের মান বসিয়েছি প্রথম কক্ষপথ, এইচের মান আমি যাহা জানি সেটা মুখস্থ করেছি, এমের ভর, ইলেকট্রনের চার্জ। দেখো এখানে ইলেকট্রনের চার্জ মাইনাস চিহ্নটা দেওয়া নেই, মাইনাস না দিলেও সমস্যা নেই। স্যার কী কারণে মাইনাস না দিলে সমস্যা নেই? কারণ দেখো এখানে যদি দেখো সূত্রের মধ্যে ইলেকট্রনের উপরে বর্গ রয়েছে, ইলেকট্রনের উপরে বর্গ কিংবা জোড় সংখ্যক পাওয়ার থাকলে সেক্ষেত্রে মাইনাস না দিলেও কোনো সমস্যা হয় না। এরপরে আসি আমাদের এই যে আমরা মানগুলো বসাবো, বসালে সরাসরি আমাদের উত্তর চলে আসবে। এখন প্রবলেমটা হলো স্যার, আমাদের যে উত্তরটা আসলো এই উত্তরটাতে আমরা অনেক সময় দেখি আমাদের স্টুডেন্টদের অ্যান্সার মিলে না।
সব সময় মনে রাখবে তুমি যখন ক্যালকুলেটরে এই মানগুলো বসাবে তোমার ভালো করে দেখতে হবে তুমি স্কোয়ার ঠিকমতো দিয়েছো কি না, তারপরে ব্র্যাকেট দিয়েছো কি না, তারপরে এখানে পাওয়ার ইনভার্স দিয়েছো কি না, তারপরে এই ইনভার্সের ভিতরে তুমি যখন ইনভার্স দিবে ক্যালকুলেটারে অনেক সময় উঠানোর সময় মাইনাস ঠিক মতো উঠে নাই, এটা খেয়াল করতে হবে। যার জন্য তোমাদের অনেক সময় দেখা যায় যে উত্তরগুলো অ্যাকুরেট আসে না। মনে রাখবে একজন টিচার যখন খাতা দেখবে সবার আগে অঙ্কের উত্তর দেখবে, অঙ্কের উত্তর হলে দেন বাকিগুলো আর ভালোভাবে নজর দিয়ে দেখে। এখন যার উত্তরই হয় নাই অবশ্যই তার অঙ্ক ভুল হয়েছে, সেটাকে ওইভাবে মূল্যায়ন করে না। সেজন্য ক্যালকুলেটারে উঠানোর সময় ভালোভাবে খেয়াল রাখতে হবে আমরা সব কিছু তুলেছি কিনা। তো এখানে দেখো হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের পাশাপাশি দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ এখানে দেওয়া রয়েছে, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ। তবে তোমরা চাইলে যে কোনো মৌলের জন্যে এই কক্ষপথের সূত্র ব্যবহার করে তার ব্যাসার্ধ বের করতে পারো শর্টকাটে। আমি সব স্টুডেন্টদেরকে বলবো তোমরা সিকিউর জন্য অবশ্যই শর্টকাটটাও শিখো। কেন? কারণ তোমার ক্যালকুলেটরে সঠিক মান আসছে কি না সেটা বোঝার জন্য। তো শর্টকাটটা হচ্ছে কি, RN n² / Z ইন্টু R1। R1টা কত আসছিল? 5.29 ইন্টু 10⁻৯ এত সেন্টিমিটার। এই শর্টকাট সূত্রের মধ্যে তোমরা যদি মান বসাও, যততম কক্ষপথ বলবে তত যদি এনের মানটা বসাই দাও তাহলে যে কোনো কক্ষপথের সূত্র ব্যাসার্ধ চলে আসবে। তো এখন এটা সিকিউতে করলে কিন্তু নাম্বার দিবে না, তো সুতরাং এটা অবশ্যই সিকিউতে করবে না, এটা দিয়ে তুমি এই জাস্ট অ্যান্সারটা মিলাবে, এরকম বড় বড় অঙ্কের অ্যান্সারগুলো মিলাবে। এরপরে আসি আমরা শক্তি নিয়ে কথা বলি। আমাদের এখানে প্রশ্ন দেখো, হাইড্রোজেনের প্রথম এবং দ্বিতীয় কক্ষপথের শক্তি নির্ণয়। তো আমরা আগেই বলেছি আমরা সিজিএসের শক্তি সূত্র বসাবো। তো তার জন্য আমরা কি করেছি দেখো, সিজিএসে সকল মান, এম এর মান, এর মান, এইচ এর মান যেটা মুখস্থ, আর আমি বলেছিলাম এনের মান ওরা দিয়ে দিবে প্রথম কক্ষপথের জন্য এনের মান 1। এবার সূত্র সিজিএসেরটা আমরা বসিয়েছি, যেহেতু উপরে আমরা ধ্রুবকগুলো নিয়েছি সিজিএস এককে। দেন শক্তির একক ভুল করেও জুল লিখবে না, মনে রাখবে এটা হচ্ছে আর্ক। আর অ্যান্সারটাও ভালোভাবে খেয়াল রাখবে, বাসায় ক্যালকুলেশনগুলো একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে দেখো যে তোমার আমার এখানের সাথে অ্যাকুরেট অ্যান্সার আসে কি না। যদি না আসে তাহলে বুঝবে অঙ্ক তোমার ভুল হয়েছে। সেম ওয়েতে আমরা চাইলে দ্বিতীয় কক্ষপথেরও শক্তি বের করতে পারি, কিংবা আমাদেরকে যদি বলে কোনটার বেশি কোনটার কম তাও আমরা বের করতে পারি। দেখো এই জায়গাটা যদি একটু ভালো করে খেয়াল করো, দ্বিতীয় কক্ষপথের শক্তি হচ্ছে পাওয়ার ইনভার্স 12, আর প্রথম কক্ষপথের শক্তি হচ্ছে ইনভার্স 11। তো আমরা জানি মাইনাসের ক্ষেত্রে, ইনভার্সের ক্ষেত্রে যার পাওয়ার যত ছোট সে তত বড়। আবার তাহলে সেই হিসেব করলে তো প্রথম কক্ষপথ বড় হওয়ার কথা, কিন্তু দেখো আবার সামনে আরেকটা মাইনাস রয়েছে। এই সামনের মাইনাসের কারণে যে যত বড় সে আবার তত ছোট হয়ে যায়। যেমন আমরা কি জানি, -5 বড় নাকি 2 বড়? অবভিয়াসলি 2 বড়। মাইনাস সামনে থাকলে বড় সংখ্যাটাও কি হয়ে যায়, ছোট হয়ে যায়। এই জন্য এনের মান বৃদ্ধির সাথে সাথে শক্তি স্তর ঋণাত্মক মানও হ্রাস পেতে থাকে, যার কারণে আমাদের শক্তির মান বৃদ্ধি পেতে থাকে। এরপরে আসি বেগ নিয়ে। বেগের দুইটা সূত্র তোমরা জানো, একটা হচ্ছে ব্যাসার্ধ দেওয়া না থাকলে শুধু কক্ষপথ বলে দিলে, যেমন আমি বললাম এখানে প্রথম কক্ষপথের জন্য বেগ কত, এই জন্য আমার এখানে আমরা 1 নিয়েছি। এখন এখানে দেখো জেডের মানটা যদি না বলে দেয় আমরা জেডের মান 1 ধরবো, 1 গুণ করলে যে কথা, না করলেও একই কথা, মানের কোনো পরিবর্তন হয় না। এই হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের বেগ। অঙ্কগুলো নিজে করে করে অবশ্যই অ্যান্সার মিলাবে। এরপরে দেখো যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে কি করতে হবে, তাহলে অবশ্যই আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে ওই যে কৌণিক ভরবেগের যে প্রথম যে উপরের সূত্রটা ছিল, বেগের ওইটা বসাইতে হবে। যেমন
আমরা যে এমবিআর থেকে যে সূত্রটা পেয়েছিলাম NH/2 পাই, তো এটা থেকে আমরা লিখতে পারি NH/2 পাই RM, অর্থাৎ এই সূত্রটা আমরা বসাবো যেহেতু আমার এখানে ব্যাসার্ধ প্রশ্নে বলে দিয়েছে। এরপরে আসি কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের ক্ষেত্র আমরা সেম বলতে পারি, আমাদের সূত্র খুবই ছোট, দুইটা সূত্র। একটাই মূলত NH/2 পাই, এটাকে এল দ্বারাও প্রকাশ করে, আবার এটাকে এমবিআর দ্বারা প্রকাশ করে। আমরা অলওয়েজ এখানে এনের মানটা বসাই দিলে আমাদের কৌণিক ভরবেগ চলে আসবে। যেমন ধরো আমার এখানে যদি খেয়াল করি, আমাদের এখানে এই যে আমাকে বলেছে হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথে কৌণিক ভরবেগ কত, তাহলে N=2। এই জন্য আমরা এই এনের জায়গায় 2 বসিয়ে দিয়েছি। আমরা জানি আমাদের সূত্র হচ্ছে L=NH/2 পাই, তাহলে এসের জায়গায় এসের মান 2 কনস্ট্যান্ট থাকলেও পাই বসায় দিলে আমাদের অ্যান্সারটা চলে আসছে। আর এই ক্ষেত্রে এককটা হবে এইচের একক, যা কৌণিক ভরবেগের এককটা আমাদের এই যে এটা হবে না সিটি, এককটা হবে ERG, আর্ক সেকেন্ড। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। আশা করি অঙ্কগুলি এর ভিতর থেকে আসবে। তবে আমি আবারও রিপিট করছি, ক্যালকুলেশন বাসায় করে করে প্র্যাকটিস করো, না হলে পরীক্ষার হলে উত্তর মিলবে না।